হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব 3 নাম্বার যে স্কুলটা রয়েছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে 14 আর 15 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের বাকি ছিল। তো আজকে সেই অঙ্কগুলো আমরা সলভ করব। তো দেখো, প্রথমে 14-এর প্রশ্নটা কি রয়েছে। একটি বর্গাকার টিনের পাতের প্রতি কোণ থেকে 2.5 মিটার বর্গ পরিমিত অংশ কেটে নেওয়া হলো এবং তারপর বর্গক্ষেত্রের ধারগুলি মুড়ে একটি 40 ঘনমিটার আয়তনের ঢাকনাবিহীন বাক্স তৈরি করা হলো। তাহলে বর্গাকার টিনের পাতের প্রতি বাহুর দৈর্ঘ্য। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। দেখো, এরকম একটা বর্গাকার পাত ছিল, ঠিক আছে। এবার কি করা হচ্ছে, এর প্রত্যেকটা কোণের থেকে 2.5 মিটার বর্গ এরকম কেটে নেওয়া হচ্ছে। এই অংশগুলো কেটে নেওয়া হলো 2.5 মিটার বর্গ, যেটা বলা রয়েছে তার মানে কি, তার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা যে কোণাগুলো কেটে নেওয়া হচ্ছে তার প্রত্যেকটা বাহু হচ্ছে 2.5 করে, ঠিক আছে। এগুলো হচ্ছে 2.5 করে কেটে নেওয়া হচ্ছে। তাহলে বলছে এর ফলে এটা কেটে নেওয়া মানে এগুলো বাদ দিয়ে দেওয়া হলো, তার ফলে যে ইয়েটা তৈরি হলো বা যে পাতটা পড়ে থাকলো সেটাকে মুড়ে নেওয়া হচ্ছে। দেখো, তাহলে মুড়ে নিলে সেটা কেমন দেখতে হবে, সেটা হবে ঠিক এরকম। এখানটাও থাকবে না। দেখো, কেটে নেওয়ার পর ঠিক এরকম দেখতে হচ্ছে। তারপরে এই যে চারটা যেগুলো পড়ে রয়েছে ধারগুলো, সেই ধারগুলোকে উপরে তুলে একটা বাক্স তৈরি করা হলো। তাহলে যে বাক্সটা তৈরি হচ্ছে, দেখো তার ভূমি হবে এটা, এখানটা হচ্ছে বাক্সটার ভূমি। তাহলে এই যে বাক্সটা, যেটার ভূমিটা হচ্ছে এখানটা, এখানটা ভূমি মানে কি, দেখো এই জায়গাটা, ঠিক আছে, বা এই ছবিটাতে বললে এইটা, এটা হচ্ছে ভূমি। তো এই ভূমিটার দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে জানতে হবে। যেহেতু বাক্সটার আয়তন বার করব, তাহলে ভূমিটার দৈর্ঘ্য, ভূমিটার প্রস্থ মানে একই জিনিস হবে, যেহেতু বর্গাকার দৈর্ঘ্য প্রস্থ একই, আর উচ্চতা অর্থাৎ এই যে যে এই যে ধারগুলো যেটা উপর দিকে উঠছে, এখান থেকে এই ধারটা উপরে উঠলো, এখান থেকে এই দিকটা উপরে উঠলো, এখান থেকে এই দিকটা উপরে উঠে গেল, সেই উচ্চতাটা কত হবে। তার জন্য প্রথমে আমাদের কি, এই যে বর্গাকার পাতটা রয়েছে তার কিন্তু ধারের দৈর্ঘ্য দেওয়া নেই, সেটা আমাদের ধরে নিতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, দেখো প্রথমে লিখতে পারি যে বর্গাকার টিনের পাতের প্রতি বাহুর দৈর্ঘ্য। ধরি বর্গাকার টিনের পাতের প্রতি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার ধরবো, এখানে যেহেতু মিটার রয়েছে। ঠিক আছে। এবার কি হচ্ছে, দেখো এই যে ধারগুলো যে কেটে নেওয়া হচ্ছে তার ফলে নতুন যে বাক্সটা তৈরি হলো সেই বাক্সটার দৈর্ঘ্য কত হবে। ধারগুলি কেটে নেওয়ার ফলে কেটে নেওয়ার পর বাক্সের, দেখো এই বাক্সের কি হচ্ছে, দৈর্ঘ্য, বাক্সের দৈর্ঘ্যটা কত হবে। দেখো, দৈর্ঘ্য আমাদের প্রথমে ছিল এক্স, এক্সটা কতটা, এখান থেকে এই পুরোটা, এই দৈর্ঘ্যটা ছিল এক্স। তারপর আমরা কি করছি, এদিক থেকে 2.5 আর এদিক থেকে 2.5 কেটে নিচ্ছি, তবে তো বাক্সটার দৈর্ঘ্য পাচ্ছি। এই এই যে দৈর্ঘ্যটা, এটা কি হচ্ছে, এদিক থেকে 2.5 আর ওইদিক থেকে 2.5 কেটে নেওয়ার ফলে হচ্ছে। তার মানে কি হবে, এক্স মাইনাস, এবার দুটো 2.5 বাদ যাবে, মিটার সমান কত। দেখো 2.5 যোগ করলে হয় 5, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল x.5 মিটার। আর যেহেতু প্রস্থটা একই হবে, দেখো যেহেতু বর্গাকার ছিল তাহলে প্রস্থ একই হবে, প্রস্থ সমানও হবে x-5 মিটার। আর উচ্চতা এটা কত হবে বলো। এটা দেখো, এই যে ধারটাকে যখন উপরে তুলে দেওয়া হচ্ছে তখন যে উচ্চতাটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে উচ্চতা। তো সেটা কি, সেটা এই জায়গাটা, এটাকে যে তোলা হচ্ছে উপর দিকে, তাহলে কি এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা 2.5 বা এদিকটাও 2.5, তাহলে উচ্চতা কত হবে 2.5 মিটার। ঠিক আছে, দেখো তাহলে আমরা সব পেয়ে গেছি। এবার বলছে ধারগুলি মুড়ে একটি 40 ঘনমিটার আয়তনের ঢাকনাবিহীন বাক্স তৈরি করা হলো। তাহলে বাক্সটার আমাদের আয়তন দেওয়া রয়েছে, তাহলে শর্তে কি লিখবো, শর্তে আয়তনের সূত্র কি, বাক্সের আয়তন মানে হচ্ছে আয়ত ঘনের আয়তন, তার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, x-5 ইন্টু প্রস্থ কত, প্রস্থ x-5,
ইন্টু উচ্চতা হচ্ছে 2.5 সমান কত 40। বা দেখো x.5 এর হোল স্কয়ার হচ্ছে ইন্টু কত 2.5টা দশমিক তুলে দিলে হচ্ছে 25/10 সমান 40। বা x.5 এর হোল স্কয়ার সমান 25 আর 10কে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে কত হবে 40 ইন্টু 10/25। তাহলে 5 2 এ 10, 5 5 এ 25, 5 8 এ 40, তাহলে কত হচ্ছে 8 2 এ 16। 16 সমান হচ্ছে 4 স্কয়ার, তাই তো। এবার দুদিক থেকে যদি স্কয়ারটা তুলে দিই তাহলে কি হবে দেখো, তাহলে লিখতে পারবো বা x-5 সমান হচ্ছে 4, তাই তো। হোল স্কয়ার তুলে দিলে বা x সমান কত হবে 4, আর 5টা যদি বাঁ দিক থেকে ডান দিকে চলে যায় তাহলে কত হবে +5। তাহলে 4 + 5 সমান কত 9। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো লিখবে যে বর্গাকার টিনের পাতের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার। ঠিক আছে, দেখো এরপরে করব 14-2 এর অঙ্কটা। বলা রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? তো একটা শঙ্কু ছিল, যে শঙ্কুটার হচ্ছে দেওয়া রয়েছে উচ্চতা আর তির্যক উচ্চতা। এটা একটা শঙ্কু, এই শঙ্কুটার দেওয়া রয়েছে কত, এই উচ্চতাটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, আর তির্যক উচ্চতা এই দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 25। ঠিক আছে, ব্যাসার্ধ আমাদের জানা নেই, সেটা আমরা বার করব। এবার বলছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট, এর সমান আয়তন বিশিষ্ট একটা চোঙ রয়েছে। এই যে চোঙটার বলা রয়েছে যে উচ্চতাটা হচ্ছে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 15 সেমি। তাহলে বলছে চোঙটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তো চোঙটার ব্যাসের জন্য প্রথমে আমাদের কি চাই, শঙ্কুর আয়তন আমাদের চাই। সেই শঙ্কুর আয়তন থেকে আমরা চোঙের আয়তন বার করব, তারপর চোঙের দুটো আয়তন সমান করব। একটা যে আয়তনটা আমরা এখান থেকে শঙ্কুর আয়তন পাবো, আর এখানে এই ব্যাসটাকে বা ব্যাসার্ধটাকে 8 ধরে যে আয়তন পাবো সেই দুটো সমান করব। তাহলে প্রথমে আমরা কি বার করব, শঙ্কুর ব্যাসার্ধ বার করব। শঙ্কুর ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ কত হবে দেখো, ব্যাসার্ধের জন্য আমাদের অতিভুজ আর উচ্চতা জানা রয়েছে, আর এখানে ভূমিটা বার করব। তাহলে সূত্র কি, √ অফ অতিভুজের স্কয়ার মাইনাস লম্বর স্কয়ার হবে, তার মানে 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। পাশে এখানে একক হবে সেমি, সমান √ 25 স্কয়ার কত 625, আর 20 স্কয়ার হচ্ছে 400 সেমি, বিয়োগ করে হচ্ছে 225 সেমি সমান হচ্ছে 15 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। অতএব আয়তন সমান, আমাদের চাই শঙ্কুর আয়তন, কেননা দুটো আয়তন সমান করব। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আর মানে হচ্ছে 15 স্কয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 20। এটা থাক, এখন এখান থেকে আমরা কিছু কাটাকাটি করছি না, ঘন সেমি। ঠিক আছে, এবার ধরে নেব কি, যেটা চোঙের বার করতে বলেছে ব্যাস, তো আমরা ব্যাসার্ধটা ধরে নেব। ধরি চোঙের ব্যাসার্ধ সমান ধরে নিচ্ছি আর সেমি। ঠিক আছে, তো আর সেমি যদি চোঙের ব্যাসার্ধ হয় তাহলে আয়তন কত হবে, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো আমাদের আর ধরে নিয়েছি, এইচ জানা আছে। অতএব আয়তন সমান হবে কি পাই আর স্কয়ার ইন্টু এইচ মানে হচ্ছে কত 15 ঘন সেমি। এবার দেখো বলা রয়েছে কি যে শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট চোঙ, তাই তো। তাহলে দুটো আয়তন সমান হবে কোন দুটো, এইটা আর এইটা। তাহলে শর্তে কি লিখবো, শর্তে লিখবো প্রথমে আয়তন এটাই লিখছি 8টা, কারণ আর এর মান বার করব। পাই আর স্কয়ার ইন্টু 15 সমান হচ্ছে 1/3 পাই 15 স্কয়ার ইন্টু হচ্ছে 20। কি কি কাটছে দেখো, এখানে পাই আর পাই কেটে গেল। ঠিক আছে, একটা 15 কাটবো, সেটা আমরা ডান দিকে একেবারে নিয়ে গিয়ে কাটবো। বা আর স্কয়ার সমান কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে 15 স্কয়ার, ডান দিকের গুলো আগে লিখবো। 15 স্কয়ার মানে হচ্ছে 15 গুণিত 15, তার সাথে গুণ রয়েছে 20। ঠিক আছে, সমস্তগুলো উপরের গুলো লিখে নিয়েছি, নিচে রয়েছে একটা 3। তাহলে এবার ডান দিকে সবাইকে লেখা হয়ে গেল, বাঁ দিক থেকে এই যে 15 রয়েছে সেটা ডান দিকে যাবে। তাহলে কি হবে ইন্টু 15, কারণ 15 উপরে রয়েছে, ডান দিকে গেলে নিচে নামবে। তাহলে 15 কেটে গেল, 3 5 হচ্ছে 15, 20 5 কত, 20 5 হচ্ছে 100। তাহলে আমরা পেলাম আর স্কয়ার সমান 100, বা আর সমান কত √ 100, তাই তো। বা আর সমান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 10, তার মানে ব্যাসার্ধটা হচ্ছে 10 সেমি। তাহলে ব্যাস কত হবে,
অতএব 2r সমান কত, 2 × 10 সমান হচ্ছে 20 সেমি। আচ্ছা, 2rটা এরকম ভাবে বার করে নেবে, কারণ ব্যাসের দৈর্ঘ্য চাইছে। তারপরে অ্যান্সার লিখবে যে অতএব চৌকির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। ঠিক আছে, দেখো এরপরে 14-3 অঙ্কটা রয়েছে, ধাতু নির্মিত একটি ফাঁপা গোলকের অন্তর্ব্যাস 10 সেমি ও ধাতু পাতের বেধ 1 সেমি, প্রতি ঘনসেমি ধাতুর ওজন 9 গ্রাম হলে গোলকটির ওজন কত? তো আমরা প্রথমে কি বার করব, প্রথমে ফাঁপা গোলকটির আয়তন বার করব, তারপর সেখান থেকে বার করতে পারবো যে তাহলে দেখো প্রতি ঘনসেমি ধাতুর ওজন বলা রয়েছে, তার মানে কি 1 ঘনসেমি ধাতুর ওজন হচ্ছে 9 গ্রাম। সেখান থেকে আমরা বার করব যে যত ঘনসেমি আমাদের হচ্ছে, মানে যত আয়তন হচ্ছে তার ওজন কত গ্রাম। তো প্রথমে আয়তন বার করানোর জন্য কি করব, দেখো যেহেতু এটা হচ্ছে ফাঁপা গোলক, এটা হচ্ছে ফাঁপা গোলক, ঠিক আছে, তার অন্তর ব্যাস দেওয়া রয়েছে 10 সেমি। অন্তর ব্যাস মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে 10 সেমি, তাহলে যেটা ব্যাসার্ধ সেটা কত হবে, 5 সেমি হবে। তার সাথে বলা রয়েছে যে ধাতু পাতের বেধ হচ্ছে 1 সেমি, এই পাতটা যেটা সেটার বেধ হচ্ছে 1 সেমি, মানে এটা হচ্ছে 1 সেমি। তাহলে যেটা আমাদের বহির ব্যাসার্ধ সেটা কত হয়ে গেল, 5 + 1, তার মানে 6 সেমি। ঠিক আছে, তাহলে সেগুলো লিখে নিই আমরা, যে ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ সমান 5 সেমি। ঠিক আছে, আর যেহেতু বেধ হচ্ছে কত, বেধ সমান হচ্ছে 1 সেমি, এটা দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, অতএব বহির ব্যাসার্ধ সমান, বহির ব্যাসার্ধ সমান কত হবে, 5 + 1 সমান হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তাহলে আমরা অন্তর ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখান থেকে বার করব আয়তন। অতএব আয়তন সমান, দেখো ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার সেটা যখন ফাঁপা হবে তার আয়তন হচ্ছে 4/3 পাই, এখানে হয় প্রথমে বহির ব্যাসার্ধ, যেটা আর মানে তো ব্যাসার্ধ, তো প্রথমে কি হয় বহির ব্যাসার্ধের কিউব, তার থেকে বিয়োগ হয় অন্তর ব্যাসার্ধের কিউব। ঠিক আছে, এত ঘন সেমি সমান 4/3 ইন্টু পাইয়ের মান কত, 22/7 ইন্টু, দেখো এখানটা আমরা ক্যালকুলেশনটা করে নেব, 6-এর কিউব হচ্ছে 216 আর 5-এর কিউব হচ্ছে 125, তাহলে বিয়োগ করে কত হচ্ছে, 5-এর থেকে 6 1 আর 2-এর থেকে 11 হচ্ছে 9, আর 1 1 মিলে গেলে 0, তাহলে এখানটা গুণ করে হচ্ছে, মানে বিয়োগ করে হচ্ছে 91 ঘন সেমি। কাটাকাটি হচ্ছে দেখো 7 13-তে 91 সমান, এবার যেগুলো থাকছে আমাদের গুণ করতে হবে কত, মানে 22 আর 4-এ 88, তার সাথে 13, তাহলে 88 এটাকে 13 দিয়ে গুণ করব, কত হচ্ছে 8 3-এ 24, 2 থাকছে 8 3-এ 24 আর 2-এ 26, আর এখানে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 68, তাহলে 4 6 আর 8-এ হচ্ছে 14, 4 হাতে 1 থাকলে 11, 1144। ঠিক আছে, এখানটা আপাতত থাক 1144/3 ঘন সেমি। এটা হয়ে গেল আমাদের আয়তন। এবার কি বলা রয়েছে, প্রতি ঘন সেমি ধাতুর ওজন 9 গ্রাম হলে গোলকটির ওজন কত। প্রতি ঘন সেমি ধাতুর ওজন, তার মানে কি লিখতে পারবো, 1 ঘন সেমি ধাতুর ওজন রয়েছে 9 গ্রাম। ঠিক আছে, অতএব আমরা যেটা পেয়েছি, মানে 1144/3 ঘন সেমি ধাতুর ওজন কত হবে, 1144/3 কে গুণ করব 9 দিয়ে, এত গ্রাম, তাহলে 3 3-এ 9 সমান, গুণটা করে দেখো কত হচ্ছে, 1144-কে 3 দিয়ে গুণ, 4 3-এ 12, 2 1 থাকছে, 4 3-এ 12 আর 1-এ 13, 3 হাতে 1 থাকছে, 3 1-এ 3 আর 1-এ 4 আর 3 1-এ 3। ঠিক আছে, তাহলে হয়ে গেল 3432 গ্রাম, এটা হচ্ছে গোলকটির ওজন। তো এই অঙ্কটার অ্যান্সার কিন্তু এরকম নেই, দশমিকে একটা অ্যান্সার হয়েছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে এটাই এরকমই হবে। ঠিক আছে, তোমরা একটু দেখো যে তোমাদের যদি অন্য অ্যান্সার আসে তাহলে কমেন্টে জানাবে। দেখো এর পরের অঙ্কটা রয়েছে 15-এ, ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা এরূপ হয়। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, কিন্তু দেখো দেওয়া আছে শ্রেণীসীমাটা কিভাবে, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, তার মানে শ্রেণীসীমাটা যেটা
মানে 0 থেকে 10 বা 10 থেকে 20 এভাবে দেওয়া নেই, সেটাকে আমাদের সাজিয়ে নিতে হবে প্রথমে। তাহলে প্রথমে আমরা এখানে ছকে কি লিখবো, শ্রেণী সীমা, এটা হচ্ছে শ্রেণী সীমা। তারপরে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, সংখ্যাটাকে আমরা লিখবো FI দিয়ে, ঠিক আছে। তো 10-এর কমকে আমরা লিখতে পারি 0 থেকে 10। 0 থেকে 10 হচ্ছে কতজন, 5 জন। তারপরে বলা রয়েছে 20-এর কম, কিন্তু 20-এর কমটাকে তো আমরা 10 থেকে 20 বলতে পারি না, তাই তো। তো সেটার জন্য কি হবে দেখো, এই যে 10 থেকে 20 মানে হচ্ছে সেখানে কিন্তু 5 জনও রয়েছে। তাহলে এখানটাতে আমরা যখন করবো, এই যে 9 রয়েছে, 9-এর থেকে 5 বিয়োগ করতে হবে, সমান হচ্ছে 4। তারপরেরটাতে রয়েছে 30-এর কম, কিন্তু আমরা শ্রেণী সীমা যেহেতু লিখছি 20 থেকে 30, তাহলে 30-এর কম যদি 17 জন হয়, তার মধ্যেই যারা 0 থেকে 10, 10 থেকে 20 তারাও রয়েছে, তো তখন কি করতে হবে, আবার 17-র থেকে ঠিক তার আগেরটা মানে যেটা 9 ছিল সেটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 8। তারপরে রয়েছে দেখো 30 থেকে 40, এটার জন্য বিয়োগ করব 29-এর থেকে 17, বিয়োগ করলে হচ্ছে 12। আর শেষে রয়েছে 50-এর কম, সেটা হচ্ছে 45। তাহলে 40 থেকে 50 কত হবে, 45-এর থেকে 29 বিয়োগ করব 16, ঠিক আছে। তাহলে শ্রেণী সীমা হয়ে গেল, FI হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি করব দেখো, এখান থেকে দেখো এরপরে আর একটা ছক করব, সেটা হচ্ছে XI। XI মানে হচ্ছে মধ্যমা, যেটা মধ্যমা কোনটা হচ্ছে 0 থেকে 10, এই শ্রেণীসীমার মধ্যমা কত হবে, 0 আর 10-এর অর্ধেক হচ্ছে, একটু কাছে লিখি এখানে, এটা হচ্ছে 5। তারপরে 10 থেকে 20 সেটা হবে 15, তারপরেরটা হবে দেখো 25, তারপরে 35, তারপরে 45, ঠিক আছে। এটা হয়ে গেল XI। এখান থেকে আমরা বার করব UI। UI সমান হয় XI মাইনাস A/H হয়, সেই এইটাকে আমরা ধরছি A, 25-কে, তাহলে এটা হচ্ছে XI মাইনাস 25/H, মানে হচ্ছে যেটা শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত দেখো, প্রত্যেকটারই হচ্ছে 10। 0 থেকে 10 বিয়োগ করলে 10 হয়, 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়, 30-এর থেকে 20 বিয়োগ করলে 10 হয়, তাহলে এটা হচ্ছে নিচে 10, ঠিক আছে। আর যেটা শেষে হচ্ছে সেটা হচ্ছে FI/UI। এবার বিয়োগটা করো, দেখো XI মাইনাস 25 মানে হচ্ছে 5 মাইনাস 25/10। তো 5 মাইনাস 25 মানে হচ্ছে -20, সেটাকে 10 দিয়ে ভাগ করলে হবে -2। তারপরে 15, তার মানে 15 মাইনাস 25/10, 15 থেকে 25 বিয়োগ করলে হয় -10, সেটাকে 10 দিয়ে ভাগ করলে হবে -1। তারপরটা 25 মাইনাস 25/10, 25 মাইনাস 25 মানে 0, তাহলে 10 করলেও 0 হবে। 35 মাইনাস 25 মানে হচ্ছে 10, তাকে আবার 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। 45 মাইনাস 25/10, এখানে 45 রয়েছে, তাহলে 45 মাইনাস 25 কত, 20, 20-কে 10 দিয়ে ভাগ করলে হয় 2, ঠিক আছে। ইউআই হয়ে গেল। এবার হচ্ছে লাস্টে FI/UI, তার মানে এই প্রত্যেকটা FI এর সাথে প্রত্যেকটা UI গুণ করব। প্রথমে কত, 5 আর -2, 5 2 হচ্ছে 10, তারপরে 4 আর -1 সেটা হচ্ছে -4, 8 আর 0-তে 8 0 0, 12 1-এ 12, আর 16 2-এ হচ্ছে 32, ঠিক আছে। এবার আমাদেরকে এখানে সামেশন FI বার করতে হবে, মানে এই FI গুলোকে যোগ করতে হবে, আর এখানে সামেশন FI/UI বার করতে হবে। দেখো এটা যোগ করলে কত হচ্ছে, 12 আর 8-এ হচ্ছে 20, আর 16 আর 4-এও 20, তাহলে 20 আর 20-তে 40, আর একটা 5, তার মানে এটা হচ্ছে 45, ঠিক আছে। এখানে কত হচ্ছে দেখো, প্রথমে প্লাস গুলো দেখো কত হচ্ছে, 4 আর 4 মানে 44 হচ্ছে, 12 আর 32-এ 44, আর এখানে 10 4-এ 14, 14টা মাইনাস রয়েছে মানে বিয়োগ করতে হবে, তাহলে 0 3, তাহলে এটা হচ্ছে 30, ঠিক আছে। এবার আমাদের সব হয়ে গেল। এবার এক্স বারের সূত্র, এক্স বারের সূত্র কি, সূত্র হচ্ছে A প্লাস সামেশন FI/UI বাই সামেশন FI ইন্টু H। এবার প্রত্যেকটার মান বসাবো, দেখো A মানে হচ্ছে 25 প্লাস সামেশন FI/UI মানে 30, সামেশন FI মানে 45, ইন্টু H মানে হচ্ছে 10, ঠিক আছে। কাটাকাটি করো, 5 2-এ 10, 5 9-এ 45, 3 3-এ 9, আর 3 10-এ 30, সমান কত, 25 প্লাস হচ্ছে 10 2-এ 20/3, সরি 10 2-এ 20/3, তাহলে 20/3 মানে কত হবে, এবার দশমিক করো, দশমিক করলে হচ্ছে 25 প্লাস 20/3, দশমিক করলে কত, 3 6-এ 18, 6.18 হলে আবার 20 হবে, তার মানে 6.666 এরকম হয়ে যাবে, তো সেটাকে আমরা প্রায় লিখতে পারি 6 7, এটা হচ্ছে প্রায়, সমান যোগ করলে হচ্ছে 31.67
প্রায়। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে 15(2) অঙ্কটা কি রয়েছে, নিচের পরিসংখ্যা থেকে মধ্যমা নির্ণয় করি। তো যে পরিসংখ্যাটা দেওয়া রয়েছে মানে নম্বরগুলো, সেখানে দেখো গ্যাপ রয়েছে, মানে 20 থেকে 29, তারপরটা 29 থেকে শুরু না হয়ে 30-এর থেকে শুরু হয়েছে। তো এরকম থাকলে আমাদের কি করতে হয়, শ্রেণী সীমানা নির্ণয় করতে হয়। তাহলে সেটাই এখানে করব, তার সাথে ছাত্রছাত্রীর সংখ্যা তো ঠিকঠাক রয়েছে। তাহলে প্রথমে দেখো এখানে নম্বর যেটা রয়েছে সেটা থাক, তার পাশে আমাদের লিখতে হবে শ্রেণী সীমানা। তার পাশে রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে রয়েছে ছাত্রছাত্রী সংখ্যা, তোমরা ছাত্রছাত্রী লিখবে পরে। আর তার পাশে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হয়, ব্র্যাকেটে লিখবে ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এই 4টা ছক করতে হবে। দেখো প্রথমে নম্বর রয়েছে কত, 20 থেকে 29। তো এটার শ্রেণী, তার পরেরটা রয়েছে দেখো 30 থেকে 39। তো এটার ক্ষেত্রে কি করতে হয়, যেহেতু এই যে 29 থেকে 30-এর গ্যাপটা রয়েছে কত, 1, তার মানে 1-এর অর্ধেক যে 0.5 সেটা বাঁ দিক থেকে বিয়োগ আর ডান দিকের সাথে যোগ করতে হয়। তাহলে 20 থেকে 0.5 বিয়োগ করলে হয় 19.5, আর এই 29-এর সাথে 0.5 যোগ করলে কত হচ্ছে, 29.5। একই রকম ভাবে 30টা কত হয়ে যাবে, 0.5 বিয়োগ করলে 29.5 হয়ে যাচ্ছে। এবার দেখো এখন যেটা তৈরি হলো শ্রেণী সীমানা, এখানে এই যেটা শেষেরটা তার সাথে পরেরটার প্রথমেরটার কোনো গ্যাপ নেই আর, তাই তো, এই জন্য এটা করা হলো। এরকম ভাবে বাকিগুলোও করে নেবো আমরা। 40 থেকে 49 রয়েছে, তারপরে 50 থেকে 59, তারপরে হচ্ছে 60-এর থেকে 69, তারপরে হচ্ছে 70 থেকে 79। ঠিক আছে, তাহলে এটার জন্য কত হবে দেখো, এটার জন্য হবে 39.5-এর থেকে 49.5, তারপরে হবে 49.5-এর থেকে 59.5, তারপরে হবে 59.5-এর থেকে 69.5, আর এখানে শেষে 69.5-এর থেকে 79.5। ঠিক আছে, শ্রেণী সীমানা হয়ে গেল। এবার পাশে যে সংখ্যাগুলো লেখা রয়েছে দেখো, 7 রয়েছে, তারপরে হচ্ছে 16, তারপরে 34, তারপরে 55, তারপরে হচ্ছে 28, আর শেষে হচ্ছে 20। এবার হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা কি করে বার করে দেখো, প্রথমে যে 7টা রয়েছে এটা আমরা এরকমই রেখে দেবো। এরপরে প্রত্যেকটার সাথে যখন আমরা যেটা লিখবো তার সাথে তার আগের যে পরিসংখ্যাটা সেটা যোগ করব। তো এখানে 16 না লিখে আমরা লিখবো 16 আর 7 যোগ করে যত হয় তত। তাহলে সেটা কত হবে, 16 প্লাস, এখানে লিখতে পারো 16 প্লাস 7 সমান কত, 23। তারপরেরটাতে কত লিখবো দেখো, এখানে 34 রয়েছে, তাহলে এটাতে 34 প্লাস 16 প্লাস 7, তার মানে বলা যায় 34, এখানে লিখতেও পারো 34 প্লাস 16 প্লাস 7, তার মানে 34 আর 23 যোগ করলে কত হয়, 5, আর 4 3 7। তারপরটা আবার 55-র সাথে এইগুলো সব যোগ হবে, তাহলে 55 প্লাস 34 প্লাস 16 প্লাস হচ্ছে 7 সমান, তার মানে 55 আর 57-তে যোগ, 7 5 12, 2 হাতে 1 থাকছে, 5 5 10 আর 1 11। ঠিক আছে, এবার 112 আর 28-এ যোগ হবে, মানে এখানে হচ্ছে 28 প্লাস 55 প্লাস 34 প্লাস 16 প্লাস 7 সমান কত, 112 আর 28, 12 আর 8-এ হচ্ছে 20, আর 20-তে 40, তার মানে 140। আর শেষে হচ্ছে 20 প্লাস 28 প্লাস 55 34 16 আর 7, এখানটা যোগ করলে হবে 160। এটা আমাদের বইয়েও দেওয়া রয়েছে যে মোট হচ্ছে 160। ঠিক আছে, এই আমাদের সমস্ত ছকটা হয়ে গেল। এবার আমাদের যে মধ্যমা সেটার জন্য কি করতে হবে দেখো, এখানে এন এর মান কত, এই যে যেটা 160 বেরোলো এটাকে এন বলা হয়। ঠিক আছে, তাহলে এন সমান হচ্ছে 160, অতএব এন বাই 2 সমান কত, সেটা হচ্ছে 160/2 সমান 80। এবার আমাদেরকে দেখতে হবে যে মধ্যমা ঘর কোনটা, সেটা হচ্ছে 80-র ঠিক পরের বড় যে ক্রমযৌগিক পরিসংখ্যা। 80-র পরে দেখো 57 তো 80-র থেকে ছোট, 80-র ঠিক পরের ক্রমযৌগিক পরিসংখ্যার ঘর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই ঘরটা আমাদের হয়ে গেল মধ্যমা শ্রেণীর ঘর। তাহলে এখান থেকে আমরা এবার মধ্যমা বার করবো। অতএব মধ্যমা সমান, দেখো মধ্যমার সূত্র হচ্ছে এল প্লাস, ওপরে হচ্ছে n/2
মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে, এবার এখানে মান বসাবো। দেখো এল কোনটা, এল হচ্ছে এই যে যেটা শ্রেণী সীমানার নিম্ন শ্রেণীটা, সেটা হচ্ছে এল। তাহলে এটা হচ্ছে এল। এন বাই টু মানে হচ্ছে 80। সিএফ, সিএফ মানে হচ্ছে যে ঘরটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঘর, তার ঠিক আগের যে ক্রমযৌগিক পরিসংখ্যা, তার মানে কত, 57। আর এফ মানে হচ্ছে সেই শ্রেণীর পরিসংখ্যা, তার মানে 55। আর এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এই যে শ্রেণী সীমার ঊর্ধ্ব থেকে নিম্নটা বিয়োগ করলে যত হয়, তার মানে কত হচ্ছে 10। ঠিক আছে, এবার মানটা বসাও। তাহলে এল এর মান হচ্ছে কত বললাম, 49.5 প্লাস এন বাই টু এর মান হচ্ছে 80, সিএফ এর মান হচ্ছে 57, এফ এর মান হচ্ছে 55, আর এইচ এর মান হচ্ছে 10। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বার করব। এখানে কাটাকাটি করো, 5 2 10, 5 11 55 সমান কত হচ্ছে, দেখো সমান হচ্ছে 49.5 প্লাস 80 থেকে 57 বিয়োগ করলে কত হয়, 7 থেকে 10 হচ্ছে 3, হাতে 1 থাকলে 6, 7 8 2, কারণ 23 ইন্টু 2/11 সমান 49.5 প্লাস 46/11। দেখো 46কে আমরা 11 দিয়ে ভাগ করে এবার দেখে নি কত হচ্ছে, 11 4 44, 2 .0, 11 1 11, 9 0 হলে 11 8 88, 2 আবার একবার 11 1 11 হবে, তার মানে 4.18 প্রায় লিখতে পারি। সমান যোগ করলে কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে দশমিকের পরে 68, এখানে 9 10 11 12 13 3, হাতে 1 4 1 5। ঠিক আছে, প্রায়। এই হলো আমাদের মধ্যমা। ঠিক আছে, দেখো এরপরে তিনেরটাতে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। তো এখানেও শ্রেণীটাতে কি রয়েছে, শ্রেণীটা দেখো আবার কি, প্রথমে বড়গুলো রয়েছে, তারপরে ছোট এরকম রয়েছে। তো এটা থাকতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে গ্যাপটা রয়েছে সেটাতে আমাদেরকে কি করতে হবে, শ্রেণী সীমানা বার করতে হবে। তো শ্রেণী সীমানার জন্য আমরা কি, যেটা দেখো প্রথমে রয়েছে 46 থেকে 50, তারপরে রয়েছে 41 থেকে 45। তো আমরা কি করব, শেষ দিক থেকে লিখে লিখে যাব। শ্রেণীগুলো দেখো রয়েছে এরকম, শ্রেণীগুলো শেষ দিকে থেকে দেখো আমি লিখছি, শেষে রয়েছে কত, 21 থেকে 25, তার ঠিক আগেরটা রয়েছে 26 থেকে 30, তার আগে রয়েছে 31 থেকে 35, তার আগে রয়েছে 36 থেকে 40, তার আগে রয়েছে 41 থেকে 50, আর তার আগে রয়েছে 46 থেকে, সরি এটা 41 থেকে 45 হবে, 41 থেকে 45 আর 46 থেকে 50। ঠিক আছে, এবার দেখো বুঝতে পারছো যে 21 থেকে 25, 25-এর পরে 26, 26 থেকে 30, 30-এর পরে 31। তো এটা পরপর লেখাটাও হলো, আর কিন্তু যে গ্যাপটা আছে সেটার জন্য আমরা এখানে কি বার করবো, শ্রেণী সীমানা, যেটা আমাদেরকে বার করতে হয় কি, 0.5 যোগ আর বিয়োগ করে। তো এখানেও 25 থেকে 26 গ্যাপ যেহেতু এক, গ্যাপ 2 এর হলে তখন কিন্তু আমরা 1 যোগ বিয়োগ করবো। ঠিক আছে, তো দেখতে হবে যে এখান থেকে এইটার পার্থক্যটা কতটা। তো এখানে যেহেতু 25 আর 26-এর মধ্যে পার্থক্য 1, তাহলে 1-এর অর্ধেক হচ্ছে 0.5, এখানেও আমরা দুদিক থেকে 0.5 বিয়োগ করবো। তাহলে 21-এর থেকে 0.5 বিয়োগ করলে হচ্ছে 20.5, আর 25-এর সাথে 0.5 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 25.5। তারপরে 26 রয়েছে, এর থেকে আবার 0.5 বিয়োগ, তাহলে হচ্ছে 25.5, আর 30-এর সাথে যোগ করলে 30.5। এখানে 31-এর থেকে বিয়োগ করলে 30.5, 35-এর সাথে যোগ করলে হচ্ছে 35.5, 36-এর থেকে বিয়োগ করলে হচ্ছে 35.5, আর 40-এর সাথে যোগ করলে হচ্ছে 40.5। এখানে আবার 41-এর থেকে বিয়োগ করলে 40.5, আর 45-এর সাথে যোগ করলে হচ্ছে 45.5। 46-এর থেকে বিয়োগ করলে 45.5, আর 50-এর সাথে যোগ করলে হচ্ছে 50.5। ঠিক আছে, শ্রেণী সীমানা হলো। এবার এখানে আমরা লিখবো যে পরিসংখ্যাটা, পরিসংখ্যা যেটা রয়েছে সেটাই লিখবো। সংখ্যাগুরু মানের অঙ্ক থাকলে সেটা হবে সব থেকে সোজা অঙ্ক, আমাদের ছক বেশি করতে হয় না। দেখো এবার কত রয়েছে, শেষের দিক থেকে লিখতে হবে কিন্তু পরিসংখ্যাগুলো, যেহেতু আমরা শেষে লিখেছি এটা, তাহলে শেষে হচ্ছিল 2, তার আগে ছিল 8, তার আগে ছিল 10, তার আগে ছিল 15, তার আগে 10, আর তার আগে 5। ঠিক আছে, এবার দেখতে হবে আমাদের যে সংখ্যাগুরু মানের শ্রেণী কোনটা, এই যে শ্রেণীগুলো রয়েছে একটা একটা, তার মধ্যে কোনটা। তো এগুলোর মধ্যে সব থেকে বেশি পরিসংখ্যা কার, সেটা হচ্ছে 15। তার মানে আমাদের সংখ্যাগুরু মানের শ্রেণী হচ্ছে এই যে 35.5-এর থেকে 40.5। ঠিক আছে, এখানে লিখতে পারো যে সংখ্যাগুরু মানের শ্রেণী হলো
35.5 থেকে 40.5, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী। অতএব সংখ্যাগুরু মান সমান, এখানে কিন্তু সূত্রটা খুব ভালো করে মুখস্থ রাখবে, যেটা যৌগিক গড়ের সূত্র বা মধ্যমার সূত্র বা সংখ্যাগুরু মানের যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা প্রথমে খুব ভালো করে মুখস্থ করবে। তো দেখো সংখ্যাগুরু মানের সূত্র হচ্ছে এল প্লাস, ওপরে হয় F1 মাইনাস F0, নিচে হয় 2F1 মাইনাস F0 মাইনাস F2, আর এখানে একটা ইন্টু এইচ, ঠিক আছে। এবার কোনটা কি দেখো, এল মানে আগের অঙ্কটাতেই করলাম, সেটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানাটা মানে 35.5, তো মান বসাও। এল এর মান হচ্ছে 35.5 প্লাস F1, F1 মানে হচ্ছে আমরা যে শ্রেণীটাকে সংখ্যাগুরু মানের শ্রেণী বলেছি তার ঠিক আগের পরিসংখ্যা, তার মানে কত 10, তাহলে F1 এর মান হচ্ছে, সরি F1 মানে হচ্ছে সেই পরিসংখ্যাটা মানে 15, F1 মানে হচ্ছে আমরা যেটাকে ধরেছি, মানে যেটা সংখ্যাগুরু মানের শ্রেণী সেটা F1, আর তার আগেরটা হচ্ছে F0, তার পরেরটা হয় F2, 0 1 2 এইভাবে মনে রাখবে, হ্যাঁ, আগেরটা 0 হবে, পরেরটা 2 হবে, তো সেই হিসাবে F1 হচ্ছে আমাদের যেটা সংখ্যাগুরু মানের শ্রেণী সেটা, মাইনাস তাহলে F0 মানে কত 10, এবার হচ্ছে 2F1 মানে হচ্ছে 2 ইন্টু 15, তার মানে কত 30, মাইনাস F0 মানে হচ্ছে 10, তারপরে F2 মানে হচ্ছে আবার 10, ইন্টু এইচ মানে হচ্ছে, এখানে দেখো এই যে শ্রেণী দৈর্ঘ্য মানে 40.5 থেকে 35.5 বিয়োগ করলে কত হয় 5 হয়, তাহলে এখানে ইন্টু হচ্ছে 5, ঠিক আছে, সমান, তাহলে 35.5 প্লাস, দেখো 15 থেকে 10 বিয়োগ করলে কত হয় 5 হয়, ডিভাইড বাই, এখানে 30, তার থেকে 10 বিয়োগ মানে হচ্ছে 20, এখানটা 20, তার থেকে আবার 10 বিয়োগ মানে 20 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 10, আর উপরে রয়েছে ইন্টু 5 একটা, তাহলে 5 2 এ 10 সমান হচ্ছে 35.5 প্লাস, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, মানে 5-এর অর্ধেক, সেটা হচ্ছে 2.5, এই দুটোকে যোগ করলে হচ্ছে 38, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মানের শ্রেণী।